আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, এই ভদ্রলোকটাকে আমি কিন্তু আসলে একটু পছন্দ করি কেন যে উনি না একটু সহজ সরল টাইপের লোক মনে হয়েছে আমার কাছে সবসময়। নানা বিষয়ে উনি আসলে রাগ ঢাক তেমন একটা করতেন না। তার সরকারেরও কিছু দুর্বলতা উনি হুটহাট প্রকাশ করে দিতেন। কোথাও গেলেন যে উনি কি বললেন না বললেন এমনভাবে কথা বলতেন যে মন্ত্রীদের যে একটা কূটনৈতিক ভাষা থাকে না, ওটা ওনার মধ্যে ছিল না। খুব আটপৌরে ভঙ্গিতে উনি সত্য কথাটা বলে দিতেন। সেই সত্য কথার মাধ্যমে ওনার দুর্বলতা প্রকাশিত হতো, ওনার কমন সেন্সের ঘাটতি প্রকাশিত হতো। সেগুলো মাঝে মাঝে আমাদের বিব্রত করতো, লজ্জাও দিত। কিন্তু তারপরেও ওনার যে সরলতা, যে সারল্য, এটাকে আমি আসলে পছন্দ করতাম, এখনও করি। ভদ্রলোক মাঝখানে অসুস্থ ছিলেন, এখনও একটু সুস্থ আছেন, এটা খুব ভালো খবর। আল্লাহর কাছে দোয়া করি যেন উনি দীর্ঘজীবী হন। কিন্তু আজকে যে কারণে ওনার প্রসঙ্গটা আমি তুললাম সেটা হলো যে উনি মন্ত্রী না থাকার কারণে এখন তার অতটা মিডিয়াতে আসেন না, খুব বেশি একটা কথাবার্তা বলার সুযোগ হয়তো পান না। কিন্তু ওই যে আমি কালকে বলেছিলাম এর আগের অনুষ্ঠানে যে ফেসবুক স্ট্যাটাস, এটা ভাই আমার খুব প্রিয় একটা জিনিস। আপনারা মাঝে মাঝে দেখবেন অনেক অনেক জিনিস এখানে পেয়ে যাবেন। আজকে আমি এই আব্দুল মোমেন সাহেবের একটা ফেসবুক স্ট্যাটাস পড়লাম এবং পরে বিশ্বাস করেন আমি মুগ্ধ হয়ে গেছি। আমি এটা আপনাদেরকে পড়ে শোনাই। উনি লিখেছেন যে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না, বরং দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেওয়া দরকার এবং অবশ্যই তাকে ত্বরিতাবেগে চাকরিচ্যুত করতে হবে। বদলি শাস্তি হতে পারে না। মনে রাখতে হবে, সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার সরকারি চাকরিটি। দুর্নীতি পরায়ণরা জনগণের শত্রু, দেশের শত্রু। এই যে কথাটা উনি লিখেছেন না, এই লেখাটা আমাকে আসলে খুবই টাচ করেছে এই কারণে যে উনি তো আলটিমেটলি দুর্নীতি যারা করছে তাদেরকে দেখে দেখে এসেছেন। গত 5 বছর উনি যেখানে ছিলেন, যাদের সঙ্গে মিশেছেন সরকারি কর্মকর্তারা, এদের মধ্যে দুর্নীতির বাইরে কয়জন ছিলেন রে ভাই? সত্য কথা বলতে গিয়ে কয়জন ছিলেন? তো সেগুলো দেখে উনি কথাটা বলেছেন এবং এই কথাটা আজকে উনি বলেছেন। আজকে 1 ঘন্টা, আমি যখন এটা রেকর্ড করছি তার ঠিক 1 ঘন্টা আগে ওনার এই স্ট্যাটাসটা আমি দেখেছি এবং ওই 1 ঘন্টায় দেখলাম ওনার এখানে 24 জন কমেন্ট করেছে, 6 জন এটাকে শেয়ার করেছে এবং 83টা নানা রকম কমেন্ট করেছে। আসলে এটা যে বলেছেন, এটা বলার একটা কারণ আছে। কারণ হলো ওই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই এনবিআরের 2 জন কর্মকর্তা, তাদের মধ্যে একজন হলো রাজস্ব বোর্ডের যে মানে আপনার প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। তাকে আজকে আসলে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে তাকে বগুড়া কোর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1-এ বদলি করা হয়েছে। তারপরে তাকে বদলি করা হয়েছে। আর এর আগে ওই যে ছাগলকাণ্ডের যে ছিল যে আপনার রাজস্ব বোর্ডের যে মেম্বার ছিলেন মোহাম্মদ মতিউর রহমান, তাকেও কিন্তু সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। মানে দুজনের কাউকে চাকরিচ্যুত করা হয় নাই, দুজনকে বদলি করা হয়েছে। সম্ভবত এই বদলির বিষয়টা খেয়াল করেই মোমেন সাহেব এমন মন্তব্য করে থাকবেন, আমার যেটা ধারণা। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে পুলিশের নানা রকম দুর্নীতি ধরা পড়লে অথবা অপকর্ম ধরা পড়লে আমরা দেখতাম কি পুলিশকে ওখান থেকে সরিয়ে এনে রেঞ্জে এনে রাখা হতো, রেখে তারপর তাকে কোনো না কোনো জায়গায় বদলি করা হতো। তো এইগুলি আসলে যে কোনো শাস্তি নয়, এটা উনি বলার চেষ্টা করেছেন। এটা আমার কাছে একদিক দিয়ে কিন্তু ভালোই লেগেছে, কারণ ওনার মনের সরল অভিব্যক্তিটা উনি প্রকাশ করেছেন। কিন্তু আসলে বিষয়টা কি, ওনার বলার আরেকটা কারণ আছে। মানে এই যে লোকগুলিকে, এদেরকে যে আইনে আপনি বিচার করবেন, বাংলাদেশে প্রচলিত আইনে যে বিচার করবেন, আইনের বাইরে তো বিচার করতে পারবেন না। যে আইনে আপনি বিচার করবেন, ওনাদের এই সম্পদগুলো বাজেয়াপ্ত করা কিন্তু কঠিন হয়ে যাবে।
বর্তমান চলমান আইনে। কারণটা হলো এই সম্পদগুলো তো ওনাদের নামে না, এই সম্পদগুলো তো ওনার স্ত্রী, কন্যা, পুত্র এদের নামে। কিন্তু এগুলোকে বাজেয়াপ্ত করা কঠিন, একটু কঠিন হবে, প্রয়োজনে আইন চেঞ্জ করতে হবে, কিন্তু এমনিতে কঠিন হয়ে যাবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমি পরে আসবো। কিন্তু আমার প্রশ্ন হলো, ওনার উপর আমি হ্যাপি, তাহলে আমিও কি তাই চাই? না, আমি কিন্তু তা চাই না। আমি মনে করি এটাও অপর্যাপ্ত শাস্তি। এই কারণেই অপর্যাপ্ত শাস্তি। উনি শেষে যে কথাটা বলছেন যে সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় সম্পদ হলো তার চাকরি এবং তার হাতে দেওয়া ক্ষমতা। তো কাউকে আপনি ক্ষমতাবান করলেন, সেই ক্ষমতাবান যদি ক্ষমতার অপব্যবহার করে, তার শাস্তি আরও বেশি হওয়া উচিত। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন আপনি ঘরটা পাহারা দেওয়ার জন্য আপনি একজন প্রহরী নিয়োগ করলেন, সেই প্রহরীর হাতে বন্দুক তুলে দিলেন তো, এখন সেই প্রহরীর দায়িত্ব আপনাকে রক্ষা করা। এখন বাইরের একজন লোক, সে যদি এসে আপনাকে, যে একটা শত্রু অথবা একটা সন্ত্রাসী, সে যদি আপনাকে গুলি করে, সেটা তো নিশ্চয়ই অপরাধ। কিন্তু তার চেয়েও বড় অপরাধ হবে যাকে আপনি এটাকে প্রহরা দেওয়ার জন্য রেখেছেন, সে যদি তার বন্দুকটা তুলে আপনাকে গুলি করে, এটা আরও বড় অপরাধ। এখানেও কিন্তু সেটাই হয়েছে। ওই লোকটাকে, সরকারি কর্মচারীদেরকে দেশের জনগণ রেখেছে জনগণের সেবা করার জন্য। যত সরকারি কর্মচারী আছে দেশে, আপনার মন্ত্রী থেকে শুরু করে এমপি, মিনিস্টার যা আছে, সচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব যা আছে, সব কিন্তু জনগণের টাকায় চলে। জনগণ তাদেরকে বেতন দেয়, আমি আপনি তাদেরকে বেতন দেই। আমাদের বেতন তাদেরকে, আমরা তাদেরকে টাকাটা দিয়ে বেতন দেয় এই কারণে যে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা আপনাদের সেবা করবে। এখন সেবা না করে তারা যদি সেই অস্ত্রটাকে আমার দিকে তাক করে আমার কাছ থেকে ছিনতাই করে, এটা তো আরও বড় অপরাধ। যাকে আপনি বিশ্বাস করে আপনার সম্পদ রক্ষা করার জন্য রেখেছেন, সে যদি ওই সম্পদ লুণ্ঠন করে, সে তো আরও বড় অপরাধী। তার তো আরও বড় শাস্তি হওয়া উচিত, নয় কি? আরও বড় শাস্তি হওয়া উচিত। কেবল তাদের অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করলে হবে না, তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। আমি মনে করি এটাই করা উচিত। আমি ওই দিন শুনলাম আমাদের প্রধানমন্ত্রী সংসদে বললেন যে দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই। এই কথাগুলো উনি আগেও বলেছেন, আগেও বহুবার বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা জিরো টলারেন্সের নমুনা দেখেছি আর মন খারাপ করেছি। কিন্তু এবার যখন বলেছেন, এবার কিন্তু কথাটাকে আমি কিছুটা হলেও আস্থায় নিতে চাই। এই কারণে নিতে চাই যে এখন এই কথাগুলো তিনি তখনই বলেছেন যখন নাকি এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। আমরা 2-3 জনের বিরুদ্ধে এদের অ্যাকশন নিতে দেখলাম। কাজে আমি যদি আশা করি যেটা চলতে থাকবে, সেক্ষেত্রে আমার প্রস্তাব হবে এদেরকে কঠোর থেকে কঠোরতর সাজার মুখোমুখি করা। এমনকি সেই সাজার প্রকারভেদ থাকা উচিত। যেমন ধরেন একজন পিয়ন, একজন কেরানি, সে যে বেতন পায়, সেই বেতন দিয়ে তার সংসার চলে না। দ্রব্যমূল্য বেড়ে গেছে, বেতন অতটা বাড়েনি, এটা চলে না। সে যদি অভাবে করে চুরি করে, সেটা এক ধরনের শাস্তি হওয়া উচিত। এটা একটু লঘু শাস্তি দেওয়া উচিত। তবে চাকরি থাকা চলবে না, চাকরি থেকে তো বের করে দিতেই হবে, তারপরে একটু লঘু শাস্তি দেওয়া উচিত। আর যাদের প্রয়োজন নেই তবু করে, যেমন ধরুন মতিউর রহমান, এই যে ভদ্রলোক, যেমন বেনজির আহমেদ, এই যে ভদ্রলোক, এরা যে চুরিটা, এদের প্রয়োজন নেই তবুও করেছে। কত প্রয়োজন, একটা মানুষের কয়টা বাড়ি দরকার, বাড়ির পর বাড়ি তারা করেছে। কেন করেছে? গাড়ির পর গাড়ি করেছে, বউর পর বউ করেছে। এই যে তারা করেছে, এদের শাস্তিটা হওয়া উচিত আরও বেশি। আমার বিবেচনায় আমি মনে করি সবচেয়ে বেশি শাস্তি হওয়া উচিত কাদের জানেন? যাদের হাতে নাকি দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন ধরুন দুদক, তাদের যদি কেউ দুর্নীতি করে তাদের ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত, এমনকি তাদের মৃত্যুদণ্ড হতে পারে। আমি মনে করি যাদের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি দুর্নীতি করে, তাদের শাস্তি সবচেয়ে বেশি হওয়া উচিত। এই তালিকায় পুলিশ আসতে পারে, অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, এরা আসতে পারে। এরা যদি দুর্নীতি করে, এদের ভয়ঙ্করতম শাস্তি হতে পারে। এমনকি আমি মনে করি এই তালিকায় সাংবাদিকও আসতে পারে। কারণ সাংবাদিকদের দায়িত্বটা কি? সাংবাদিকদের দায়িত্ব অন্যায়কে উন্মোচিত করা, অন্যায়কে মানুষের কাছে তুলে ধরা, অন্যায়কে প্রকাশ করা। সাংবাদিক যদি জেনে সেটাকে দুর্নীতির বিনিময়ে, টাকার বিনিময়ে অন্যায়কে চেপে যায়, তারও এরকম ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত। কারণ যাদের উপর জনগণ বেশি আস্থা রাখবে, সেই জায়গায় যদি আস্থা ভঙ্গ হয়, বিশ্বাস ভঙ্গ হয়, তাদের কঠোর থেকে কঠোরতর সাজার মুখোমুখি করা উচিত, যাতে নাকি এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এমন দৃষ্টান্ত যা নাকি অন্য একজনের কথা দুর্নীতি করার সময় চিন্তা করেও শিউরে ওঠে।
প্রিয় দর্শক, আমার মনে হয় এই জিনিসটা বাস্তবায়ন করা উচিত, আপনাদের দাবি তোলা উচিত, এই ধরনের শাস্তি আমরা চাই। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।